বলছে হেলমিন কি জিনিস? হেলমিন হচ্ছে এক ধরনের নরম আর কি নলখাটিতে, তার মধ্যে কোনো কাঁটা বা আর কোনো কিছু থাকে না, এক ধরনের কৃমি প্যারাসিস্টিক ওয়াল, যারা হিউম্যান বডির উপরে বাসা বাঁধে এবং তাদের থেকে খাদ্যবস্তু গ্রহণ করে। ঠিক আছে? Gracias.
বসলে শরীরে কিছু অসুবিধার সৃষ্টি হয় এবং রোগের সৃষ্টি হয়। এদের মধ্যে উদাহরণ হচ্ছে রাউন্ড ওয়ার্ম, যাদের বডিগুলো সিলিন্ড্রিক্যাল এবং গোল, ঠিক আছে? যেমন যে অ্যাসকারিস রুবিকয়েডিস বলে একটা কৃমি আছে, যেটাকে গোদা বাংলা বলে কেঁচো কৃমি, পুরো কেঁচোর মতো দেখতে, বুঝতে পারছে? বডিগুলো গোল আর লম্বাটে সিলিন্ড্রিক্যাল। উফওয়ার্ম বলে একটা কৃমি আছে, যাদের একটা মাথাতে সাকার আছে আর তার সঙ্গে দু চারটে হুক করা আছে। হুক দিয়ে ওরা নিজেকে আটকায়, পজিশনে নিয়ে আসে, আর সাকার দিয়ে শুষে খায়। সারা বডিতে হুকটা থাকে না, ওই যেখানে সাকার আছে তার সামনে হুক আছে, ঠিক আছে? সেটা হচ্ছে হুক ওয়ার্ম। আর এক ধরনের ওয়ার্ম আছে পিন ওয়ার্ম বলি, যেটার অপর নাম থ্রেড ওয়ার্ম, ঠিক আছে? যেটা ছোট ছোট কুচো কৃমি বলি আমরা, সাদা কুচো কৃমি, যেটা খুব কমনলি হয়, সেটা হচ্ছে পিন ওয়ার্ম আর অ্যাসকারিস। এই দুটো খুব কমন, অ্যাসকারিস রুবিকয়েডিস আর পিন ওয়ার্ম। আর হচ্ছে তোমার একটা চাবুকের মতো দেখতে এক ধরনের কৃমি আছে, তাদেরকে আমরা হুইপ ওয়ার্ম বলি। আর একটা আছে ফাইলেরিয়া, যেটা তোমার লিম্ফ ভেসেলস গুলোকে ব্লক করে দিয়ে ফাইলের, সেগুলো লম্বা সুতোর মতো গোল, ঠিক আছে? তো এরকম লম্বাটে গোল বিশিষ্ট যত কৃমিগুলো আছে নরম, তাদেরকে আমরা বলছি রাউন্ড ওয়ার্ম বা নিম্যাটোড। ভালো কথায় আমরা বলি নিম্যাটোড। আর এক প্রজাতি আছে যাদের চ্যাপ্টা খন্ডে খন্ডে বিভক্ত অনেকগুলো, তাদেরকে বলি আমরা সিস্টোড বা পিতা কৃমি। এই পিতা কৃমি বা টেপওয়ার্ম, তার মধ্যে সিস্টোড, সিস্টোড বলি আমরা। এদের বডিটা লম্বা হয় কিন্তু খন্ডে 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 অনেক বিভক্ত থাকে, এবং এরা সাধারণত মানে এদের সিস্ট গুলো অ্যাকচুয়ালি, এদের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সিস্ট। এই সিস্ট গুলো অ্যাকচুয়ালি মানে কিছু গৃহপালিত পশু আছে, তাদের মাংসের মধ্যে এগুলো বাসা বাঁধে। যেমন হচ্ছে টিনিয়া সোলিয়াম, এটা সাধারণত পট বলি, মাংসের মধ্যে, মাসেলসের মধ্যে এদের অস্তিত্ব পাওয়া যায়। আর টিনিয়া স্যাজিনেটা, এটাকে বলি বিফ, মানে হচ্ছে গরুর যে মাংস, বিফের মধ্যে এদেরকে পাওয়া যায়। আর একটা হচ্ছে কাইনোকক্কাস, এটা এক ধরনের ওয়ার্ম, যেটা আমাদের বডিতে অনেক ধরনের এফেক্ট করে। তো এই যে ওয়ার্মগুলো আছে, এই ওয়ার্মগুলো হলে পরে আমাদের শরীরে কি কি অসুবিধার সৃষ্টি হয়। ইসি, তারপরে এনো, এর জানতে হবে। এগুলো কি স্যার সিমটমস লেখা ছিল স্যার? হ্যাঁ,
হেলপিন মানে আমাদের শরীরে কিডনি যদি হয় এফেক্টেড হয়, তবে সাধারণত যে সমস্ত রোগীর মধ্যে বাসা বাঁধার জন্য এবং তাদের থেকে নিউট্রিয়েন্ট খাওয়ার জন্য এই যে পোস্টের শারীরিক কি কি অসুবিধার সৃষ্টি হয় সেগুলো এক কথায় এরকম কতগুলো জিনিস আমি বলে দেবো। যেমন পেটের যন্ত্রণা হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, ওয়েট লস হতে পারে, দুর্বলতা দেখা দিতে পারে, অ্যানিমিয়া দেখা দিতে পারে, ইচিং আর্টিকেরিয়া দেখা দিতে পারে, অ্যাবনর্মাল অ্যাপেটাইট করতে পারে, আর ম্যালনিউট্রিশন হতে পারে। কিডনি ইনফেকশন হতে পারে। এই ধরনের কিছু সিমটম আমরা হোস্টের শরীর শারীরিক অসুবিধা আমরা দেখতে পাই। ঠিক আছে, এইবার হচ্ছে সাধারণত এইগুলো মেনলি আমাদের তোমার প্রিভেনশন করার জন্য কি করতে হবে? ম্যালনিউট্রিশন। Prevention and treatment. Regularly. Wash hand regularly, drink clear water, eat proper food, meat, maintain hygiene and sanitation, wear হচ্ছে footwear মানে জুতো পরিধান করে হাঁটাচলা করতে হবে। ট্রিটমেন্ট হচ্ছে অ্যালবেন্ডাজোল আর হচ্ছে মিবেন্ডাজোল। দুটো ওষুধ সাধারণত জেনারেলি আমরা ইউজ করি ফর ট্রিটমেন্ট। লেখো অ্যালবেন্ডাজোল। এই তোমাদের মিবেন্ডাজোল আছে করছে, মিবেন্ডাজোল সম্বন্ধে একটু লিখে নাও। এও হয়নি? লেখো লেখো। স্যার মিবেন্ডাজোল কি এখন ইউজ হয় না? ম্যাক্সিমাম অ্যালবেন্ডাজোল ইউজ হয় এখন। মিবেন্ডাজোল এখন আমাদের ইউজই হয় না, কিন্তু তোমাদের কোর্সে মিবেন্ডাজোল আছে, অ্যালবেন্ডাজোল নেই। সেই জন্য মিবেন্ডাজোল পরীক্ষা আসবে, সেই জন্য কিছুটা লিখতে হবে, সেটা আমি দু চার কথা লিখে দেবো।
বলুন স্যার অ্যালবেন্ডাস উল্লেখ পেইগুবেন্ডাস উল্লেখ করো MEBENDASDNOL কি বলে স্যার এমি MEBENDASDNOL ঠিক আছে আচ্ছা লেখো এটি একটি অ্যান্টি হেলমিন্থিক ড্রাগ বা আরো বাংলায় যদি লেখো কৃমিনাশক ঔষধ ইহা একটি অ্যান্টি হেলমিন্থিক ড্রাগ বাংলায় যদি লিখতে চাও লিখবে কৃমিনাশক ঔষধ ঠিক আছে যাহা রাউন্ড ওয়ার্ম হুকওয়ার্ম টেপওয়ার্ম প্রভৃতি কৃমিগুলিকে যাহা রামওয়ার অল্প যা লিখেছি দু চারটে লিখে দাও ওখানে আগে তো হেলমেট লিখেছি সব ওইখানে যে কটা পারো লেখো হুকওয়ার্ম টেপওয়ার্ম পিনওয়ার্ম রাউন্ড হ্যাঁ টেপওয়ার্ম প্রভৃতিকে মেরে ফেলতে পারে এবং তাদেরকে শরীর ইনঅ্যাক্টিভ করে শরীর থেকে পায়খানার সঙ্গে বার করে দিতে পারে এবং তাদেরকে ইনঅ্যাক্টিভ করে পায়খানার মাধ্যমে শরীর থেকে বার করে দিতে পারে ঠিক আছে আচ্ছা 100 mg ট্যাবলেট হিসাবে পাওয়া যায় অ্যাভেলেবল তাই তো হ্যাঁ 6টা থেকে 6টা স্টিক থাকে 6টা ট্যাবলেটের স্টিক থাকে এই ওষুধগুলো বিভিন্ন ইনজেক্স হিসাবে পাওয়া যায় আরো অনেক ধরনের নাম আছে ওগুলো আমাদের যাওয়া উচিত নয় 100 mg ট্যাবলেট হিসাবে পাওয়া যায় ঠিক আছে এইবার লেখো যে হ্যাঁ 100 mg ট্যাবলেট হিসাবে পাওয়া যায় সাধারণত দিনে দুবার করে 3 দিন খাওয়ানো হয় এটা কি অ্যাডাল্ট ডোজ এটা 2 বছরের উপরে সত্য 3 বছর নিচে রোগীদের দেওয়া হয় না 3 দিন সাধারণত দিনে দুবার করে 100 mg ট্যাবলেট 200 mg করে 3 দিন দেওয়া হয় আচ্ছা এবার দেখো সাইড এফেক্ট খাওয়ানোর ফলে কি সাইড এফেক্ট হয় ডায়রিয়া হতে পারে এক নম্বর সাইড এফেক্ট ডায়রিয়া 2 নম্বর সাইড এফেক্ট হচ্ছে অ্যাবডোমিনাল পেন পেটে যন্ত্রণা হতে পারে অ্যাবডোমিনাল পেন কোনো কোনো ক্ষেত্রে নসিয়া ভমিটিং হতে পারে এই দুই ভাই সব জায়গাতেই আছে লেখো ডায়রিয়া নসিয়া ভমিটিং অ্যাবডোমিনাল পেন এর সঙ্গে লেখো অ্যালার্জিক যদি ওটাতে যদি থাকে হাইপার সেন্সিটিভিটি থাকে তবে অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা দিতে পারে ড্রাইনেস অফ মাউথ বাকি ড্রাইনেস অফ মাউথের থেকে লস অফ হেয়ার লেখো চুল কমে যেতে পারে চুল পড়ে যেতে পারে অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে লস অফ হেয়ার হেয়ার এছাড়াও সাসপেনশন হিসাবে পাওয়া যায় 100 ml পার 5 ml 100 mg পার 5 ml সাসপেনশন হিসাবে পাওয়া যায় বিবেস কিটক্যাট ওয়ার্মেক্স এরকম বিভিন্ন নামে বাজারে বিক্রি হয় আচ্ছা এবার হচ্ছে তোমার সাবধানতা কি কি নেবে প্রিকশন 2 বছরের নিচে বাচ্চাদেরটা দেওয়া উচিত নয়
এক নম্বর প্রিকশন লিখবে 2 বছরের নিচে বাচ্চাদের দেওয়া উচিত নয়। আচ্ছা, পাকস্থলী এবং ডিওডিনাল মানে পেপটিক এবং গ্যাস্ট্রিক ডিওডিনাল আলসার যাদের আছে তাদের ক্ষেত্রে এটি দেওয়া উচিত নয়। মানে পেপটিক আলসার আছে, যেমন যে গ্যাস্ট্রিক অথবা ডিওডিনাল। পেপটিক আলসার দু ধরনের হয়, গ্যাস্ট্রিক আলসার আর ডিওডিনাল আলসার। তো ওই রকম যদি পেপটিক আলসার থাকে তবে তাদেরকে এটা দেওয়া উচিত নয়। আচ্ছা, যাদের লিভার ডিজিজ এবং ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং লিভার ডিজিজে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে এটি দেওয়া উচিত নয়। লিভার ডিজিজ, প্রেগনেন্সি আর ল্যাকটেশনের ক্ষেত্রেও এটা দেওয়া উচিত নয়, কারণ যেহেতু 2 বছরের নিচে এটা নিষিদ্ধ। আর যে সমস্ত রোগীর ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে তাদের ক্ষেত্রেও এটি দেওয়া উচিত নয়। এটা একটা দিয়ে আবার মানে 10 থেকে 15 দিনের মধ্যে একটা রিপিট করা আর এর মধ্যে আর 6 মাসের মধ্যে দেওয়া উচিত। 6 মাস অন্তর দেওয়া যেতে পারে। এবার ধরো যারা যারা এফেক্টেড বলে মনে হচ্ছে ওটা তো ছোঁয়াচে নয়, মানে তোমার যদি এটা ওই যে বললাম পার্সোনাল হাইজিন না হচ্ছে স্যানিটেশন এগুলো যদি ঠিকমতো মেনটেন না হয়, হাত পা ঠিকমতো যদি ধুয়ে না খায়, অর্থাৎ তুমি যদি ডিম পেটে যায় তবে কিডনি হবে, ঠিক আছে। এবার এখানে অনেকগুলো কারণ আছে কিডনি হওয়া, বিভিন্ন ধরনের কিডনি বিভিন্ন ক্ষেত্রে হয়। যেমন ধরো উপহার কি করে, উপহার কোথা থেকে হোক স্কিন উপহারকে রোধ করতে গেলে তার মানে তাকে জুতো ইউজ করতে হবে, ওই জন্য ফুড ট্রায়াল আছে। আবার ধরো পিন ওয়ার্ম ম্যাক্সিমাম অটো ইনফেকশনে হয়, অর্থাৎ বাচ্চাদের বেশি হয়। সেই জন্য যখনই ওদের গ্যাভিট হয়ে যায় মানে পিনওয়ার্ম গুলো, তখন ওরা ক্রলিং করে পেরিয়ানাল রিজিয়নে রিচিং এর সৃষ্টি করে, কারণ ওরা ওইখানে ডিম পাড়তে আসে গ্যাভিট যে কৃমিগুলো। এবার যখনই ইচিং হয় বাচ্চারা কি করে, পায়খানা রাস্তাটা আঙুল দিয়ে চুলকায়, তার ফলে ওই যে গ্যাভিট যে ডিম পেরেছিল সেই ডিমগুলো আঙুলে লেগে যায়, ওইটা আবার মুখে দেয়, দিয়ে আবার পেটে চলে গিয়ে ওগুলো আবার মুখে।
এইভাবে অটো ইনফেকশনে পিনওয়ার্মগুলো এফেক্টেড হয়। এক্ষেত্রে যদি প্রপার হ্যান্ড ওয়াশ এবং পার্সোনাল হাইজিন যদি আমি মেনটেন করাতে পারি তবে এটাকে রোধ করতে পারি। কিন্তু এরকম ছড়াতেও পারে। বিভিন্ন ব্যাপার আছে, যেমন ধরো এই যে টেপওয়ার্মগুলো, টেপওয়ার্মগুলো কি হয় না, এই যে শুয়োরের মাংস, গরুর মাংস, মাসেলস এর মধ্যে ওদের সিস্টগুলো সিস্টেম ফর্মে ইনফেক্টিভ ফর্মটা লুকিয়ে থাকে। এবার ওইটা যদি ঠিক মতো প্রপারলি ধরো কষা মাংস খেলো, হাত কাঁচা মাংস, বেশ আমরা খেলো, কখনো কিন্তু ওইগুলো নষ্ট হয় না, পেটে গিয়ে এবার চিন্তাকৃতি সৃষ্টি করতে পারে। সেই জন্য প্রপারলি বললাম প্রপারলি মিটকে খুব ভালো করে রান্না করে খেতে হবে। হাত কাঁচা মিট খেলে পরে এইরকম ধরনের ভিটামিন উপদ্রব আসতে পারে। তো এইরকম বিভিন্ন কৃমির ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা এটার ম্যানেজমেন্ট করতে পারি। ঠিক আছে, এবার একটা ছোট ওষুধ আছে তোমার ইসবগুলা লেখা যাবে। স্যার এটা দেখালেন না যে অ্যালবেন্ডাজোল নিলাম তো, লিভেন্ডাজোল তো আছে, অ্যালবেন্ডাজোল নেই বুঝতে পেরেছো? তোমাদের যা সিলেবাস দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা পড়ে আসো। জ্ঞান তোমাদের তো অজস্র জ্ঞান অর্জন করতে পারবে, ওটাতে কি এসে গেল, ওটা তুমি নিজেই করে নিতে পারবে। বুঝতে পেরেছো? এই নয় যে এখানে এটা পড়ছি বলে এই ওষুধই ব্যবহার করবো, এখানে তো আমি তো শুধু কাগজ নিতে এসছি। ঠিক আছে, হ্যাঁ কোনটা এবার এগুলো এক একটা ডাক্তারের এক একটা লজিক অনুযায়ী চলে। এবার কেউ এগুলো করে দেখেছে যে ওটার সঙ্গে ওটা দিয়ে পরে মানে নির্মূল করা যায়, কারণ লিভেন্ডাজোল খাচ্ছে, অ্যালবেন্ডাজোল খাচ্ছে, খালি বারবার হয়েই যাচ্ছে। এইটার রেকারেন্সিটাকে রোধ করার জন্য অনেক আয়ুর্বেদিক ওর সঙ্গে অ্যাড। এবার এগুলো সবই এক একটা ডক্টরের এক একটা লজিক আর্ট বলা চলে। এখন এটা চলছে। হ্যাঁ দেখেছে যে এটার সঙ্গে এটা দিলে পরে, যেমন আইভারমেট্রিন করোনার সময় টানা হচ্ছে, ও কিছু কাজ করে করোনাতে, এগুলো ক্লোরোকুইনকে টানা হয়েছে করোনার সময়, ক্লোরোকুইনকে টানা হয়েছে কারণ ইমিউনিটি পাওয়ারকে একটু চাঙ্গা করতে পারে, সেটা ক্লোরোকুইন খাওয়ালে ইমিউনিটি একটু চাঙ্গা হবে, যে সেই জন্য করোনা রোধ করা যেতে পারে। এরকম বিভিন্ন হাইপোথিসিস তখন প্রচুর রয়েছে, কিন্তু কোনোটাই কাজে আসেনি, আমরা এখন বুঝতে পারছি। ইভেন ভ্যাকসিন আমাদের যে ফলস দেওয়া হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ইসবগুল একটুখানি নিতে নাও, ইসবগুল অর্ডার। দেখো এটি পার্গেটিভ হিসাবে ব্যবহার করা হয়। ফার্স্ট কথা লেখো, পার্গেটিভ, PURGATIVE, পার্গেটিভ মানে হচ্ছে যারা পায়খানাকে নরম করতে পারে। পার্গেটিভ মানে হচ্ছে যারা শক্ত পায়খানাকে নরম করে খুব ইজিলি স্টুল সফটনার, হ্যাঁ সফটনার, স্টুল সফটনার পার্গেটিভ হিসাবে ব্যবহার করা হয় বা ইউজ করা হয়। এটি জলে ভেজানোর পর জল শোষণ করে ফুলে ওঠে, এবং ইহা পান করলে পেটের মধ্যে জিআইটাকে এটি শোষিত হয় না, পেটের মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে এটি শোষিত হয় না, অ্যাবজর্ব হয় না, ফলে ফিকাল ম্যাটারের সঙ্গে মিশে গিয়ে
ফিকাল ম্যাটারের সঙ্গে মিশে গিয়ে মানে হজম হওয়ার পরে মানে ওই শোষণ হওয়ার পরে যে সমস্ত পদার্থগুলো থেকে যায় কোলনের মধ্যে তাকে ফিকাল ম্যাটার বলে, তারাই পায়খানা হয়ে বাইরে বেরিয়ে আসে। বুঝতে পেরেছো? FAECAL ফিকাল। বলো কি লিখেছো বলো। ফলে জিআইটাকের মধ্যে ফিকাল ম্যাটারের সঙ্গে মিশে গিয়ে পায়খানাকে নরম করে সহজে বেরিয়ে আসতে পারে। কখন ব্যবহার করা হয়? ফিকাল ম্যাটারের সঙ্গে মিশে গিয়ে পায়খানাকে নরম করে সহজে বেরিয়ে আসে। ঠিক আছে, সবাই লিখতে পেরেছ এইটুকু কথা। এইবার দেখো কখন ব্যবহার করবে। প্রেগনেন্সির সময় যদি কনস্টিপেশন হয় এটি ব্যবহার করা যায়। প্রেগনেন্সির সময় যদি কনস্টিপেশন হয় তখন এটি ব্যবহার করা যায়। অর্শ মানে পাইলস ও অ্যানাল ফিসার্স রোগীদের পায়খানা নরম করার জন্য এটি ব্যবহৃত হয়। পাইলস এবং অ্যানাল ফিসার্স রোগীদের জন্য। আর 3 নম্বর লেখো হার্টের পেশেন্ট ও বৃদ্ধ পিউপিল যারা, তাদের পায়খানা নরম করার জন্য হার্টের পেশেন্ট এবং ওল্ড পিউপিল এজেড পিউপিল ওদের পায়খানা নরম করার জন্য এটি ব্যবহৃত হয়। এটা সাদা রঙের পাউডার যেটা জল ও দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়। পাউডার এটি সাদা রঙের পাউডার হিসেবে পাওয়া যায়, যেটি জল ও দুধের সঙ্গে মিশিয়ে রোগীদের খাওয়ানো হয়। অ্যাডাল্টদের ক্ষেত্রে 2 চামচ করে। এটা সাদা রঙের পাউডার হিসাবে পাওয়া যায় এবং ইহা জল ও দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়। ইহা সাদা রঙের পাউডার হিসাবে পাওয়া যায় যাহা জল ও দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়। অ্যাডাল্টদের ক্ষেত্রে 2 চামচ বেডটাইম মিল্ক উইথ মিল্ক অর ওয়াটার। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে 2 চামচ করে বেডটাইম জল বা দুধের সঙ্গে মিশিয়ে। আর চাইল্ডের ক্ষেত্রে 1/2 চামচ থেকে 1 চামচ। নর্মাল জল হতে পারে, ঈষৎ উষ্ণ গরম জলে অনেকে খাওয়ায়। ঈষৎ উষ্ণ গরম জলেও খেতে পারো, এমনি জলেও খেতে পারো। চাইল্ডের ক্ষেত্রে 1/2 থেকে 1 চামচ। এটা কি 8 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে এরকম কোনো ব্যাপার? 8 ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা নরম খড়খড়ে হয়ে যায় এবং সেইটা তোমার একটু জলের সঙ্গে মিশিয়ে বা দুধের সঙ্গে মিশিয়ে বেড টাইম শোয়ার সময়, রাত্রে শোয়ার সময় খেয়ে শুয়ে পড়তে হয়। পেটের মধ্যে গেল পেটটা একটু ভারী বোধ হয় এবং পেটে অনেক সময় সেটা আমরা সাইড এফেক্টে লিখবো। ঠিক আছে, এটাতে কি হয় না, এটা যে আমি খাচ্ছি, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে তো আমি খাচ্ছি, তো এটা শোষণ হবে না। খাওয়া দাওয়ার জিনিসগুলো তো ভেঙে ভেঙে সব ইয়ে হবে, শোষিত হবে, কিন্তু যে ফিকাল ম্যাটারটা পড়ে থাকবে তার সঙ্গে এইটা শোষণ হবে না, এটা মিশে গিয়ে পায়খানাটা নরম করে। এই হচ্ছে এর মেন কাজ। তার ফলে কোষ্ঠটা পরিষ্কার হবে। এবার বলছে এটা মানে প্রিকশন কি কি সাইড এফেক্ট বলছে, পেট ভার করে, সাইড এফেক্ট লেখো, পেটে ভারী বোধ হয় আর গ্যাস ফর্মেশন করে, আর গ্যাস ফর্মেশন করে। পেট ভারী বোধ হয় আর গ্যাস ফর্মেশন করে, গ্যাস
স্যার গ্যাস ফর্মেশন করে তো মনে হয় সামান্য ওটা দেখে বেশ উটফুট উটফাট 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 হয়, মানে এগুলো সাইড এফেক্ট। এটা যে সবাইকার হবে তার কোনো মানে নেই। কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, আবার নাও হতে পারে। এবার প্রিকশন কি কি নেবে? শুকনো অবস্থায় খাওয়ানো উচিত নয়, 1 নম্বর প্রিকশন। শুকনো অবস্থায় খাওয়ানো উচিত নয়, জল বা দুধের সঙ্গে খাওয়ানো উচিত। একটা প্রিকশন, শুকনো অবস্থায় খাওয়ানো উচিত নয়। হয়েছে? আচ্ছা, যাদের কনস্টিপেশনের সাথে পেটের যন্ত্রণা এবং বমি হচ্ছে তাদেরকে দেওয়া উচিত নয়। পেটের যন্ত্রণার সঙ্গে নসিয়া এবং বমি হচ্ছে, হ্যাঁ, যাদের কনস্টিপেশনের সাথে পেটের যন্ত্রণা ও বমি থাকে তাদের ক্ষেত্রে এটি দেওয়া যাবে না। আর হচ্ছে এই ঔষধ খাওয়ার সঙ্গে, মানে এই সকল খাওয়ার সঙ্গে জল খাওয়ার নির্দেশ দিতে হবে, জল বেশি করে খেতে বলতে হবে। এইটা হচ্ছে তোমার এই কথা সাবধানতা লিখে দেবে। এই জল বেশি করে খেতে হবে, এটা সাবধানতা মতো ঢুকবে না। হ্যাঁ, এইবার বাকিগুলো লিখবে। বাচ্চাদের দূরে রাখবে, এবার এরপর আর একটা ছোট ওষুধ আছে তোমাদের, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বলে একটা ওষুধ দেওয়া আছে। অ্যালুমিনিয়াম हाइड्रोक्साइड और हाँ। मैग्नीशियम हाइड्रोक्साइड। দেখো এটি অ্যান্টাসিড হিসাবে কাজ করে। কোনটা কোনটা বলছেন? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম সল্ট। স্টমাকের মধ্যে যে অ্যাসিডটা সিক্রেশন হয় তাকে নিউট্রালাইজ করে, তাই এটাকে লোকাল অ্যান্টাসিড বলা হয়। এটি অ্যান্টাসিড হিসাবে কাজ করে, ফার্স্ট কথা। এটি অ্যান্টাসিড হিসাবে কাজ করে, ফার্স্ট কথা হয়েছে। বা 2 নম্বর দেখো, স্টমাকের মধ্যে যে অ্যাসিড সিক্রেশন হয় তাকে এটি নিউট্রালাইজ করে। স্টমাকের মধ্যে যে অ্যাসিড সিক্রেশন হয় তাকে এই ওষুধটি নিউট্রালাইজ করে, মানে প্রশমিত করে। তাই একে লোকাল অ্যান্টাসিড বলা হয়। একে লোকাল অ্যান্টাসিড বলা হয়, তাই একে লোকাল অ্যান্টাসিড বলা হয়, তাই একে লোকাল অ্যান্টাসিড বলা হয়। হয়েছে? বাহ। এবার দেখো ইন্ডিকেশন, মানে কখন ব্যবহার করবে। ইন্ডিকেশন হ্যাঁ, গ্যাস হলে ব্যবহার করবো। পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, এসব অ্যাকচুয়ালি কি দেখো, অ্যান্টাসিড এগুলো তো লোকাল অ্যান্টাসিড, সিস্টেমিক অ্যান্টাসিড। এই যে অ্যান্টাসিড গুলো নিয়ে যদি তোমার বলে কোশ্চেন করে, তখন অ্যান্টাসিড গুলো অ্যাকচুয়ালি
অ্যাসিড আমাদের শরীরে কে সিক্রেশন করতে পারে? স্টমাকটা এরকম ধরনের একটা সলিড, এর মধ্যে এটা যখন কাটছি আমরা পাইনেসিগাস লেয়ার, তারপরে মাসেলস লেয়ার, তারপরে সাবমিউকাস মেমব্রেন। সাবমিউকাস আর মিউকাস মেমব্রেনের মধ্যে দু ধরনের সেল থাকে, পেট্রিজ বা প্যারাইটাল সেল আর অবজেক্টিভ সেল। এই অবজেক্টিভ সেলগুলো এই ধরনের একটা অবজেক্টিভ সেল, এই সেলের মধ্যে H প্লাস আর Cl মাইনাস আয়ন যুক্ত হয়ে এই Cl বলে একটা অ্যাসিড তৈরি করে। এবার ঘটনা কিভাবে ঘটে না, এই H প্লাস আয়ন এই সেলের ভেতরে অবজেক্টিভ সেলের ভেতরে থাকে না, থাকে সেলের বাইরে H প্লাস আয়ন গুলো, আর Cl মাইনাস আয়ন ভেতরে থাকে। আর এর সঙ্গে একটা এনজাইম থাকে ATPase বলে একটা এনজাইম। এবার H প্লাস প্লাস Cl মাইনাস ATPase এনজাইম এই Cl তৈরি হয়, এর হচ্ছে মেইন ভূমিকা হয়। এবার যখন এগুলো একে কি করে, এই জিনিসটা কিভাবে হয় না অ্যাকশন পোটেনশিয়ালের দ্বারা ঘটে, অর্থাৎ একটা উদ্দীপনা হবে তবে তা হবে, হটস্পট অ্যাসোসিয়েশন হবে না। অ্যাকচুয়ালি আমাদের যে ক্রেনিয়াল নার্ভ আছে ভেগাস নার্ভ, ভেগাস নার্ভ কোথা থেকে উৎপন্ন হচ্ছে? একদম ব্রেনের স্টেম থেকে উৎপন্ন হচ্ছে। সে যেমন হার্টে সাপ্লাই দিচ্ছে, লাংসে সাপ্লাই দিচ্ছে, একবারে স্টমাক অব্দি সাপ্লাই দিচ্ছে। সবচেয়ে লম্বা ক্রেনিয়াল নার্ভ বলতে ওই ভেগাস নার্ভ, কারণ ক্রেনিয়াল নার্ভগুলো ব্রেন থেকে উৎপন্ন হয়ে ওই কাছে সাপ্লাই দিচ্ছে। চোখে আসছে অপটিক, নাকে আসছে অল্ফ্যাক্টরি, জিভে আছে, কানে আছে, এরকম সব দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় একদম স্টমাক অব্দি আসছে একমাত্র ভেগাস। এই ভেগাস নার্ভের টেনশন, এই যে আমাদের যখন আমি খাবো ভাবছি বা খুব মানসিক চিন্তা করছি, হ্যাঁ, তখন ভেগাস টনিসিটি বেড়ে গেলে পরে এটার উদ্দীপনা শুরু হয়ে যাবে, তখনই এই সেল অ্যাসিড তৈরি হবে। কিন্তু যারা খুব ব্রেন ওয়ার্ক করে, যারা খুব চিন্তাগ্রস্ত, তারাই কিন্তু গ্যাস্ট্রাইটিসে ভোগে। এটা একটা কারণ যে সবসময় তাদের একটা ভেগাল প্রেশার, ভেগাল ক্রনিক প্রেশার তাদের মধ্যে কি হয়, তার জন্য সবসময় স্টমাকের মধ্যে সেই উদ্দীপনা দিয়ে এই সেল অ্যাসিড সিক্রেশন হয়। এইবার এইটাকে কন্ট্রোল করার জন্য আমাদের হাতে কিছু লোকাল অ্যান্টাসিড আছে, যেমন অ্যামোনিয়াম ট্রাইসিলিকেট, হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, সেই সমস্ত তোমার ক্ষার, যেগুলো ক্ষার অ্যাকচুয়ালি বেসিক ক্ষার, এরা অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া করে লবণার জল তৈরি করে। তো সেই জন্য নিউট্রালাইজ হয়ে গেল। কিন্তু এখানে ঘটনা হচ্ছে কতক্ষণ করবে, যতক্ষণ যাবে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা কি 3 ঘন্টা ম্যাক্সিমাম তাকে রেডি করে আবার তার সিক্রেশন হবে, তাকে ইউটিলাইজ করার জন্য তার মধ্যে আবার খেতে হবে, নাহলে পাবে কোথায়। তার মানে ওগুলো টেম্পোরারি রিলিফের জন্য এই সমস্ত ওষুধগুলো হয়। এই জন্য কি করা হলো না, আরো উন্নত করা হলো, বলছে এতে এত তারা কত খাওয়াবো, সেটা এই যে বলছে H প্লাস আয়নকে যদি আমি এই সেলের ভেতরে ঢুকতে না দিই তবে এই সেল তৈরি হবে না। তাহলে এই সেল আয়নগুলো কিভাবে ঢুকে, যখন অ্যাকশন পোটেনশিয়াল হয় এখানে কিছু রিসেপ্টর থাকে, তাদের বলা হয় H2 রিসেপ্টর। ওই রিসেপ্টরগুলো কি করে, ওই অ্যাকশন পোটেনশিয়ালের হেতে আয়নিক ইমব্যালেন্সে এরা হাইড্রোজেনকে টেনে ভেতরে ঢুকিয়ে দেয়। এদের কাজই ওই রিসেপ্টরগুলোর কাজই হচ্ছে আয়ন। এবার আমাদের হাতে এমন কিছু এজেন্ট আছে, এই রিসেপ্টরগুলোকে আমরা যদি ইনঅ্যাক্টিভ করে দিই তবে এর মধ্যে এটা টেনে ঢোকাতে পারবে না, ফলে অ্যাসিড সিক্রেশন হবে না। সেই জন্য আমাদের হাতে সিমিটিডি, ড্যাডিটিডিন, হেমোটিডিন এইরকম কিছু এজেন্ট আছে যাদেরকে আমরা বলি H2 ব্লকার, এই রিসেপ্টর ব্লকার। কেন না, এরা H2 রিসেপ্টরকে ব্লক করে দিচ্ছে, মানে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে, ফলে H প্লাস আয়নের মধ্যে ঢুকতে পারছে, ঢুকে Cl এর সঙ্গে যুক্ত হতে পারছে না। ঠিক আছে, এবার এটাও দেখা যাচ্ছে এও বেশিক্ষণ দিতে পারছে না, হয়তো 24 ঘন্টা দিতে পারছে। আরো ভালো করার জন্য আমাদের হাতে আমরা পেলাম প্রোটন পাম্প ইনহিবিটর, প্রোটন পাম্প ইনহিবিটর PPI। তো এদের কাজ কি, এরা এই যে ভেতরে যে এনজাইম ATPase যে বাউন্ড থাকুক, যে দেবে মানে যে যোগাযোগ করে করবে, যুক্ত করবে, আর তাদের আমরা এনজাইম বলি, অনুঘটক। এরা কি করে, প্রোটন পাম্প ইনহিবিটর গুলো
এই এনজাইমগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেয়, ফলে এরা হাইড্রোজেন আর প্রোটিনের মধ্যে সংযোগ ঘটাতে বাধা দেয়, ফলে কি হয়, এই সেলটা উৎপন্ন হতে পারে না। বুঝতে পেরেছো? তো এই যে সিমিলিটি আর প্রোটন পাম্প এরা যেহেতু সিস্টেম ওয়াইজ কাজ করছে, সেই জন্য একে বলা হয় সিস্টেমিক অ্যান্টাসিড। ওটা যেমন লোকাল অ্যান্টাসিড, এটা হচ্ছে সিস্টেমিক অ্যান্টাসিড। বুঝতে পেরেছো? এগুলো তোমাদের নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ, পুরো বুঝিয়ে দিলে একটা ভালো হতো। Just এই হচ্ছে মেন এই পয়েন্ট। হচ্ছে এই- এরপরে এই- তোমাদের আর কি কি বাকি রইলো? আর কি কি বাকি আছে গো? আর কটা দিন আছে বলা হয়? তোমাদের হবে তো আপাতত কটা ক্লাস হবে? কটা ক্লাস হবে? 22 তারিখ পর্যন্ত? আর কটা ক্লাস আছে আমার? 8 তারিখ এই, আজকে 5 ক্লাস দুটো হচ্ছে। স্যার 8 তারিখ আর 15 তারিখ দুটো হবে। সব বলা। ইভেন্ট আসো। 17 অবধি হয়ে গেল, ঠিক আছে? ইফিড্রিন বাদ দিয়ে 17 অবধি হয়ে গেল, ঠিক বললাম তবে? ইফিড্রিনটা বাদ দিয়ে 17 অবধি হয়ে গেল, হবে তোমাদের 21 অবধি, ঠিক আছে? মোটামুটি একদম শিখি যাচ্ছে। আর 2 দিনে আমরা ওইগুলো শেষ করে দিতে পারবো, ঠিক আছে? নেক্সট দিনকে আমি চাইবো যতটা পারি একদম কমপ্লিটের দিকে যেতে, তারপরে যেটুকু থাকবে ওপরে রিভাইজ। স্যার নেক্সট ডেতে চেষ্টা করুন স্যার 1 থেকে 3 প্রশ্ন দেবো। তা বলতে হবে। আপনি পাচ্ছেন